আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে। সরকার অলরেডি তোমাদের রুটিন প্রকাশ করে দিয়েছে, যেখানে সরকার বলেছে যে আগামী 26 জুন থেকে তোমার পরীক্ষা শুরু হবে। অর্থাৎ তোমরা যারা অলরেডি শুনে গেছো যে 26 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমাদের মধ্যে এখন তিন কিসিমের লোক রয়েছে যারা কিনা এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাচ্ছে। এক নাম্বার, তারা বলতেছে ভাই এই পরীক্ষা তো চলে আসছে, আমি কোন টপিক পড়বো। দুই নাম্বার, অনেকেই বলতেছে ভাই আমি কি এখন পাশ করতে পারবো, আমার তো প্রস্তুতি তেমন ভালো নয়। তিন নাম্বার, একজন বলছে ভাই আমি কি এ প্লাস আসলেই পাবো। অর্থাৎ তোমাদের মধ্যে রুটিন পাওয়ার পর এই তিন কিসিমের লোক চলে এসেছে, যারা কিনা চিন্তা ভাবনা করছে যে আসলে কি করা উচিত বা কি করলে ভালো হবে। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তোমার সাবজেক্ট আছে 13টি। কয়টি ভাইয়া? 13টি সাবজেক্ট আছে। এবং আমি যদি প্রতিটি সাবজেক্টের জন্য 10 দিন করে ধরি, অর্থাৎ 10 দিনে তুমি এক একটি সাবজেক্ট শেষ করবে, তাহলে তোমার টোটাল এখানে সময় যাচ্ছে 130 দিন। আর 130 দিন মানে কি তুমি জানো? প্রায় 4 মাসের অধিক সময়। অর্থাৎ তোমরা হয়তো চিন্তা করছো যে অল্প কিছু সময় আছে, আবার অনেকে চিন্তা করছো বেশি সময় আছে। আসলে তোমার আসলেই খুব অল্প সময় আছে, এবং 10 দিনে একটা সাবজেক্ট ভালো করে শেষও করা যায় না। বাট আজকে আমরা যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো, এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি মানো এবং শোনো এবং শেষ পর্যন্ত দেখো, আমি বলছি যে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে অনেক ভালো কিছু করতে পারবে। সো এই জন্য তুমি এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমার টাইমলাইনে শেয়ার করে দিবে, যাতে করে একটু শেয়ার করে দিবে। কি করবা? তুমি তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দিবে। শেয়ার করার পর এই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি আশা করছি তোমরা সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবে, এবং অবশ্যই আমি যা পড়াবো এখানে, যা বলে দিব, সবকিছু খাতা কলম দিয়ে সুন্দর করে লিখবে। অর্থাৎ খাতার মধ্যে কলম দিয়ে লেখা শুরু করবে, ঠিক আছে? তাহলে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আসলে ব্যাপারটা। যারা বুঝতে পারতেছো না যে আসলে কোন টপিকগুলো পড়া উচিত, তাদের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথমে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে একটু কথা বলি। খেয়াল করো, আমরা তোমাদের বলেছি প্রথমে টপিকের কথা। কি বলেছি ভাই? টপিক। কারণ এখন সবকিছু করলে হবে না, এখন জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে। খেয়াল করো, এখানে আমরা বলেছি কনফার্ম 60টি, সৃজনশীল 100% কমন। তাহলে এখানে অবশ্যই সৃজনশীলের কথা বলা হয়েছে এবং টপিকের কথা বলা হয়েছে। একটু খেয়াল করো, এখানে আমরা সৃজনশীল 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ টোটাল আমরা এখানে 7টা সৃজনশীল দিয়ে রেখেছি। এবং তুমি যদি একটু খেয়াল করো, এখানে লেখা আছে অপরিচিতা, 18 বছর বয়স, বিদ্রোহী, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, বিলাসী, রেইনকোট। অর্থাৎ তুমি অলরেডি বুঝতে পারছো যেখানে আমরা 7টা টপিকের কথা বলেছি, অর্থাৎ এই যে গদ্য পদ্য যেগুলো রয়েছে সেগুলোর কথা আমরা বলছি। অর্থাৎ তুমি যদি তোমার পরীক্ষা ভালো করতে চাও, তাহলে প্রথমে এই টপিকগুলো পড়তে হবে। বই খুলে সুন্দর করে টপিকগুলো লিখবা, লিখে পড়া শুরু করবা। কিভাবে পড়বা দেখো, একটু শর্ট টেকনিক দেখো। এখানে ব্রেকেটের মধ্যে কিছু বিষয় আমরা লিখে দিয়েছি, হয়তো তোমার মাথায় ঢুকছে না যে ভাই অপরিচিতা তো বুঝলাম, বাট ব্রেকেটে এই বিষয়গুলো কি। তো খেয়াল করো, দেখো, অপরিচিতা থেকে তোমাদেরকে একটা সিকিউ দেওয়া হয়, এবং এই সিকিউর মধ্যে অবশ্যই একটা উদ্দীপক থাকে। থাকে কিনা বলো ভাই? এই যে উদ্দীপকটা থাকে, এই উদ্দীপকের বিষয়বস্তুগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার। অর্থাৎ অপরিচিতা থেকে যদি কোনো গল্প আসে এবং সৃজনশীল আসে, তাহলে সেইটার যে উদ্দীপকটা হবে, সেই উদ্দীপকের বিষয়বস্তু হয় নারী শিক্ষাকে ইঙ্গিত করবে, অথবা যৌতুক প্রথাকে ইঙ্গিত করবে, অথবা নারী পুরুষের যে অধিকার আছে সেটাকে ইঙ্গিত করবে। এখন তুমি যদি উদ্দীপকটা পড়ো, তুমি কিন্তু ধরতে পারবা যে এটা নারী শিক্ষাকে বোঝাচ্ছে, নাকি যৌতুক প্রথাকে বোঝাচ্ছে, নাকি নারী পুরুষের অধিকারকে বোঝাচ্ছে। তখন কিন্তু যেখান থেকে সৃজনশীল আসুক না কেন, তুমি লিখতে পারবা, কারণ তুমি নারী শিক্ষা সম্পর্কেও জানো, যৌতুক প্রথা সম্পর্কেও জানো, নারী পুরুষের অধিকার সম্পর্কেও জানো, ঠিক কিনা? তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে আসলে এই টপিকগুলো আমরা কিভাবে পড়লে ভালো হবে। সো ঠিক একইভাবে 18 বছর বয়স মানে কি ভাই? তারুণ্যের তারুণ্য শক্তি, ঠিক আছে? তারপর বিদ্রোহী থেকে যদি আসে, এর মানে মানবতাবোধ, মানব ধর্ম। অর্থাৎ বিদ্রোহী থেকে যেই সৃজনশীল আসুক, এটার উদ্দীপকের বিষয়বস্তু এটাই হবে। ঠিক একইভাবে তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1970, বিলাসী, রেইনকোট, এগুলোর বিষয়বস্তুগুলো কি হবে এটা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে। সো এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, খেয়াল করো, এখানে দেখো টপিকের মধ্যে এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা কি ভাই? অপরিচিতা থেকে ধরো তোমার কি পড়া উচিত। এখানে আমরা লিখেছি যা জানা ফরজ। যা জানা ফরজ মানে কি ভাই? একটা গদ্য পড়লে যে বিষয়গুলো তোমার অবশ্যই জানতে হবে, আর এই বিষয়গুলো জানলে প্রায় তোমার 90% পড়া
এমনিতেই খতম হয়ে যাবে। কেমনে খতম হবে আমি যদি তোমাদের একটু দেখাই, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখক। তারপরে হচ্ছে তুমি যদি একটু ভালো করে এখানে খেয়াল করো তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা। কিভাবে আমি তোমাকে একটু ভালো করে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, এখানে লেখা আছে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা ছিলেন এবং কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আমি তোমাকে এখানে বোঝাতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা এখানে যে কোশ্চেন গুলো তোমাকে প্রোভাইড করছি বা দিচ্ছি সেগুলোর মধ্যে আসবে। ধরো তোমার এবার গল্পের নায়ক অনুপম থেকে কোনো কোশ্চেন আসলো, এর মানে এখানে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে আসবে। যেমন লেখা আছে গল্পের কথক, পরীক্ষা আসতেই পারে অপরিচিত গল্পটির কথককে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি না এটা হচ্ছে অনুপম, এটা বুঝতে হবে। ঠিক একই ভাবে অনুপম যখন বিয়ে করতেছিল তখন তার বিয়ের বয়স ছিল কত, 23 বছর, বাট বর্তমান বয়স 27 বছর। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু জানতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা চরিত্র আমাদের এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেন গুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন ভাই এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। তো তুমি যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো, যে এখানে প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে, এই যে প্রশ্ন ধরো এই পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে, পরে আবার আমরা উত্তর দিয়ে রেখেছি। এই যে প্রশ্ন, এই যে উত্তর, ঠিক আছে? অর্থাৎ প্রশ্ন উত্তর আমরা দুইটাই এখানে দিয়ে রেখেছি যাতে করে তুমি সুন্দরভাবে আর কোথাও খুঁজতে না হয়। এখানে আমরা অলরেডি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? এই হলো জ্ঞানমূলক গেল। এরপরে তোমার অনুধাবনের সমস্যা, তুমি দেখো অনুধাবন দেখলা, এই অনুধাবন খেয়াল করো, এই যে অনুধাবনে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, এই যে দেখো প্রথমে একটা অংশ উত্তরে, এরপরে আবার আরেকটা অংশ উত্তরে, তাই না? তো এর মানে কি, অর্থাৎ অনুধাবনে দুইটা অংশ থাকে, একটা ছোট অংশ একটা বড় অংশ। ছোটটা মূল ভাব থাকে অর্থাৎ মূল বিষয় থাকে, বড়টা একটু অতিরিক্ত বিষয়গুলো অ্যাড করা হয়। অর্থাৎ এইভাবে দেখতে পাচ্ছ, তাহলে আমরা কিন্তু উত্তরও দিয়ে রেখেছি। অর্থাৎ আমি একটা কথা বলছি এখন, এটা হচ্ছে আমাদের একটা সাজেশন শিট। এই শিটটার মূল্য হচ্ছে 140 টাকা। কত টাকা ভাই? 140 টাকা। এবং এই শিটটা যদি তুমি কিনতে চাও, আমরা এখন একটা অফার দিয়েছি। এই অফারে এই শিটটার মূল্য হচ্ছে কত টাকা জানো? অফারে এই শিটটার মূল্য হচ্ছে 70 টাকা। কত টাকা? 70 টাকা। অর্থাৎ তুমি যদি এই সাজেশন শিটটা কিনতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের একটা নাম্বার 01818165 273, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে কল দিলে তুমি আমাকে পাবা। আমার নাম হচ্ছে তাসনাম আহমেদ সোহেল। অর্থাৎ তোমরা ফোন দিয়ে বলতে পারো যে আমি তাসনাম ভাইয়া অর্থাৎ সোহেল ভাইয়ার ভিডিও দেখছি, দেখার পর আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, আমি আপনাদের সেশন শিটটা অফার মূল্যে কিনতে চাচ্ছি। আপনারা বলেছেন যে এটার অফার মূল্য 70 টাকা। কত টাকা? 70 টাকা। সো কেনার জন্য এখনই তুমি আমাদের এই যে হোয়াটসঅ্যাপে নক করবা, এবং অবশ্যই কিন্তু এই অফার মূল্যটা সীমিত সময়ের জন্য, যে কোনো সময় সেটা শেষ হয়ে যাইতে পারে। তো তুমি যদি নিতে চাও তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এখন আমরা একটু তোমাদেরকে পড়াই নিয়ে আসি যে আসলে কি করা উচিত বা কি পড়লে বেটার, বা আমাদের এই সাজেশন শিটটা কি আসলেই তোমার জন্য উপযোগী কিনা। সো এটা যদি আমি একটু তোমাদেরকে বলি, খেয়াল করো। দেখো আমরা তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে জ্ঞানমূলক গেল, অনুধাবন গেল, তাই না? এখন তোমরা বলবো ভাই এমসিকিউ কোথায়? দেখো এই যে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ এই যে কোশ্চেন, এমসিকিউর উত্তর এই যে উত্তর, এই যে প্রশ্ন, এই যে অপশন, এই যে উত্তর দেওয়া আছে, ঠিক আছে প্রত্যেকটা। এরপরে তোমাদের প্রশ্ন ভাই সৃজনশীল কই, ঠিক না? তো খেয়াল করো আমি তোমাদেরকে সৃজনশীল দেখাই দিচ্ছি। আমাদের এখানে সৃজনশীল যে নাই এমনটা নয়, সৃজনশীলও আছে, আমি দেখাই দিচ্ছি, দেখাইলেই বুঝতে পারবো। খেলা এখনো শেষ হয় নাই, বুঝছো? এই যে দেখো এখানে সৃজনশীল আছে, মূল ভাব পড়বা, সৃজনশীল পড়বা। এই যে দেখো সৃজনশীলের ব্যাপারে একটা জিনিস খেয়াল করো, এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া, এই যে প্রশ্ন দেওয়া, এরপর দেখো এই যে উত্তর দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, তাহলে কোথাও যাইতে হবে হবে না, জাস্ট পড়লেই হবে। তো এইটার বিষয় কি, সৃজনশীল তো নিজের মতো লিখতে হয়, বাট তোমরা এখানে একটা ধারণা পাবা কিভাবে প্রশ্ন আসে, কিভাবে পড়লে ভালো হয় এই ব্যাপারটা। সেভাবে আমাদের প্রত্যেকটা গদ্য পদ্য সাজানো আছে, বিলাসী, অপরিচিতা, যত গদ্য পদ্য আছে সবগুলো আমাদের এভাবেই সাজানো আছে। তো আমি এরপরে যদি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রটা একটু দেখাই, আমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন শিটও আছে, সেম মূল্য প্রতিটা পত্র। তো তুমি দেখো এখানে প্রথমে আমরা একটা সাজেশন দিয়েছি, যেগুলো তোমার পড়া উচিত সেগুলো আবার উত্তরে দিয়ে ফেলেছি। তো উচ্চারণের নিয়ম থেকে যদি তোমার কোনো কোশ্চেন আসে, আমরা এখানে 5টা প্রশ্ন তোমাকে দিয়েছি, এই 5টার মধ্যেই থাকবে, হয় সেটা কিসের সাথে থাকবে, সেটা হচ্ছে তোমার এখানে আমরা যে কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছি সেগুলোর মধ্যেই থাকবে। অর্থাৎ আমরা নিচে আরেকটা কাজ করেছি, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে রেখেছি। অর্থাৎ তোমরা যদি
এই উত্তরগুলো পড়ো এবং প্রশ্নগুলো পড়ো ভাই, তাহলে তো কমন পড়বে, এটা স্বাভাবিক তাই না? তো আমরা কি করব, এই প্রশ্নগুলো ভালো করে পড়বো, উত্তরগুলো পড়বা। দেন দেখো, বানান শুদ্ধিকরণ থেকে আমাদের প্রতি বছরই কোশ্চেন আসে, এবং বানান শুদ্ধিকরণ থেকে বিগত সালগুলোতে যত কোশ্চেন এসেছে এবং তোমাদের 25 সালের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমরা এগুলো একটা লিস্ট আকার করে রেখেছি এবং লিস্টে আমরা এগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো পড়লেই হবে। এবং নিচে একটা বিষয় 100% মনে রাখতেই হবে, এগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে শুরু করে তোমার প্রতিবেদন, ভাব সম্প্রসারণ, রচনা, এ টু জেড যেটা প্রয়োজন আমরা সেটা লিখে দিয়েছি, কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নেই। দেন আমরা আইসিটির কথা বলতেছি। তো আইসিটির কথাটা যদি তুমি একটু খেয়াল করো, আমাদের আইসিটিতে আমরা প্রথমে 5টা সৃজনশীলের টপিক দিয়েছি, উইজের টপিক ভাই, 5টা সৃজনশীলের টপিক দিয়েছি। টপিকগুলো দেওয়ার পর কি করেছি, আমরা প্রত্যেকটার থেকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, প্রথম অধ্যায়। এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে জ্ঞানমূলক সৃজনশীল এমসিকিউ কি কি আছে আমি আবারও যদি বলে দেই, আমাদের সাজেশন শিটে সিকিউ আছে, এমসিকিউ আছে। অনেকেই বলো ভাই সিকিউ এমসিকিউ কি, এবং এটা কিন্তু একটা পিডিএফ সাজেশন শিট, পিডিএফ সাজেশন শিট, ঠিক আছে? এটা একটা পিডিএফ সাজেশন শিট। যারা পিডিএফ বোঝো না তারা আমাদের কল দিলে আমরা বোঝাই দিব। এটা তুমি মোবাইলে পাবা, মোবাইলে ডাউনলোড করতে হবে, হোয়াটসঅ্যাপে দিব, আমরা হোয়াটসঅ্যাপে দিব, ঠিক আছে? এটা একটা পিডিএফ সাজেশন শিট, আমি আবারও বলতেছি পিডিএফ, ঠিক আছে? তাহলে এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবা, যাতে করে তুমি বুঝতে পারো যে আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে বেটার। তাহলে আমাদের আইসিটিতে দেখো, সৃজনশীলের ক্ষেত্রে আমরা এখানে যে সৃজনশীল দিয়েছি সেগুলো আবার প্রশ্ন উত্তরও দিয়ে রেখেছি, যাতে করে তোমার বাইরে খোঁজাখুঁজি করতে না হয়, ঠিক আছে? এই জন্য এরপর আমি তোমাকে ইংলিশ সেকেন্ড পেপার দেখাচ্ছি। ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করেছি, যে টেকনিকগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই কি করতে পারবা, সমাধান করতে পারবা। যেমন এখানে ন্যারেশন থেকে শুরু করে তোমার যা লাগে ইংলিশ সেকেন্ড পেপারে, তো তুমি একটা প্যারাগ্রাফ পারো না, ফরম্যাট দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলতে পারো। তবে যে কোনো প্যারাগ্রাফ আসলে তুমি লিখেই দিতে পারবা, কোনো প্যারা নাই। ফর্মাল লেটার পারো না, ফরম্যাট দেওয়া আছে, না পারলে যে কোনো প্যারাগ্রাফ লিখে দিতে পারবা, সমস্যাই নাই, ঠিক আছে? তো আমরা এভাবে প্রত্যেকটা সুন্দরভাবে এ টু জেড সাজিয়ে দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপার। তো দেখো, এছাড়া আমরা আরো কি করেছি, পৌরনীতি প্রথম পত্র থেকে যে টপিকগুলো পড়া উচিত, প্রথমে আমরা শর্ট সিলেবাস দিয়েছি। এরপরে দেখো, এই যে টপিকগুলোর নাম লিখে দিয়েছি, এই টপিকগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো আমরা কি করেছি, জ্ঞানমূলক দিয়েছি, অনুধাবন দিয়েছি, উত্তর সহকারে দিয়েছি। ঠিক একইভাবে আমাদের কৃষি শিক্ষা আছে, কৃষি শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, তারপরে আমরা তোমাদেরকে ইতিহাস দিয়েছি প্রথম পত্র দ্বিতীয় পত্র, তারপরে আমরা তোমাদেরকে আরো অনেক কিছু দিয়েছি, অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম। এটি হলো আর্টসের যত সাবজেক্ট আছে সব আছে আমাদের কাছে। এরপর তুমি কমার্সের শিক্ষার্থী হলে সেগুলো আমাদের কাছে আছে। অনেকে বলে ভাই কমার্সের জন্য তো নাই, আছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্ট আছে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। দেখো কিভাবে আমাদের এই ফাইন্যান্সটা সাজানো। দেখো, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন একইভাবে, প্রত্যেকটা সেম কোয়ালিটিতে, সেম ভাবে। যারা সেশন শিটটি নিতে চাচ্ছ, যেহেতু সময় খুবই কম আছে, সময়টা ব্যয় না করে এখনই নিয়ে ফেলো, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। যেহেতু 26 তারিখ থেকে পরীক্ষা আছে, সো এখনই দেরি না করে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবা যে তুমি কতটুকু উপকৃত হয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।